আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীদের জন্য আজকে বুদ্ধিভিত্তিক আইনটি নিয়ে আলোচনা করবো। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তাহলে যে পরীক্ষাটি 19 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাত্র 4 দিনের মাথায়, আশা করি আপনারা অনেক কিছু সমাধান পেয়ে যাবেন। এগুলো বারংবার শুনলে আপনাদের জন্য প্রশ্নগুলি পড়া সহায়ক হবে, বা এটা বুঝেও যদি লিখে পেতে পারেন। 17 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যা বলছি এগুলো যদি বুঝেও লিখে দিতে পারেন 5 নম্বর চলে আসবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করলে অন্যান্য প্রান্ত থেকে অনেকেই হয়তো জানছে না যে এইরকম ভিডিওগুলি প্রস্তুত হচ্ছে। তথ্য প্রযুক্তির যুগে, যেখানে বই অপ্রতুল, ডিজিটাল যুগে প্রবেশ করেছে, তারাই তথ্যগুলি পেলে উপকৃত হতে পারে। তা আপনি উপকৃত হবেন এবং আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হলো। আপনারা ভালো থাকলেন। আমরা সেই আলোচনার দিকে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করবো যে কপিরাইট কি। কপিরাইট বিষয়টা কি, মানে হচ্ছে কপিকে রাইট, যার রাইটটা থাকবে কপিটা করার। কপি মানে পুনঃউৎপাদন। কপি ব্যাপারটা তো এখন ছিল, প্রাচীনকালে এরকম কিন্তু ছিল না। প্রাচীনকালে কোনো বিষয় কাজ ছিল, এটাকে চিহ্নিত করার জন্য উপায় ছিল না, দরকারও ছিল না, কারণ যা হতো ইনট্যাক্ট হুবহু একটা কপি। বিপরীত কোনো কপি করা সহজলভ্যতা ছিল না। কিন্তু কালক্রমে শিল্প বিপ্লবের প্রসারের ফলে এটা যখন বেরিয়ে আসতে শুরু করলো, তখন রাজা রানী এটাকে অনুমোদন দিতে শুরু করলেন, যাকে বলে হচ্ছে প্রিভিলেজ। পরবর্তীতে একটা স্ট্যাটিউট অফ অ্যান নামে একটা আইন হয়। এরপর ধারাবাহিক চলতে 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 আজকে বাংলাদেশের এই আইনটা চলে এসছে এবং এই কপিরাইটের একটা বিধিমালাও কাজ করছে। এই হচ্ছে মোটামুটি কপিরাইট। এখন প্রশ্ন হচ্ছে কপিরাইট করার উদ্দেশ্য কি। ওই একটু আগে যে আলোচনাটা করলাম যে কালের বিবর্তনে যেহেতু টেকনোলজি ডেভেলপ করেছে, প্রেসের উৎপত্তি ঘটেছে, একই জিনিসকে 1,100,000,000 কপি করা যাচ্ছে। তাহলে সে কপিটা যেন আরেকজন হুট করে করতে না পারে, এবং যিনি মূলত এর স্রষ্টা বা মানে নির্মাতা, উনার এই বিষয়টা যেন অন্যজন করে যেন সুবিধা নিতে না পারে, আর্থিক উদ্দেশ্য করে যেন সুবিধা নিতে না পারে, সেটাকে রুখে দেওয়ার জন্যই মূলত এই কপিরাইট আইনটার উৎপত্তি, যাতে তার অনুমতি ব্যতীত, তার সমর্থন ব্যতীত কেউ যেন অল্টারনেটিভ কোনো কপি না করতে পারে। এরপর আমরা যে বিষয়টা জানতে চেষ্টা করব যে কপিরাইটের মালিক কে হবেন। স্বাভাবিকভাবে এটা যে নির্মাতা উনি মালিক হবেন, অথবা উনি যদি অন্য কোনো শর্ত দ্বারা অন্য কেউকে এটাকে কপি করার জন্য উপযুক্ত মনে করেন, তাকে যদি সেইভাবে তার সাথে সন্নিবেশিত করে নেন, তাহলে ওই ব্যক্তিও যাকে উনি ক্ষমতা দিচ্ছেন, তাহলে সেই ব্যক্তি মালিক বলে গণ্য হতে পারেন। অর্থাৎ সহজ উত্তর হচ্ছে নির্মাতা অথবা নির্মাতা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি মালিক বনে যাবেন। এবং কপিরাইটের এই মালিকের আসলে কি কি অধিকার থাকবে, পরে যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন। কপিরাইটের ক্ষেত্রে মালিকের যে অধিকারগুলি কাজ করবে, এটা হচ্ছে তার প্রকাশনা করার অধিকার থাকবে। এখন এটা যদি বইকেন্দ্রিক বিষয় হয়, তাহলে তো বইকেন্দ্রিক বিষয়টা প্রকাশনার বিষয়। জনসমক্ষে বিলি হওয়া, পুস্তক আকারে বাজারে চলে আসার মতন একটা তো রাইট কাজ করবে। সেই রাইটটুকুই মূলত হচ্ছে প্রকাশনার একটা অধিকার হিসাবে কাজ করে থাকে, এবং এই অধিকারটা মূলত উনি পাচ্ছেন। এরপর হচ্ছে সুনামের অধিকার। এই কপিরাইটের মাধ্যমে এটা যদি বিশ্ব বাজারে না হোক, অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে যদি একটা ভালো মানের বই আসতে পারে বাজারে, তাহলে এটা কিন্তু একটা নির্মাতার বা লেখকের একটা কিন্তু সুনাম অর্জিত হয়। তখন কিন্তু ইন ফিউচার সেই বইগুলি লেখার জন্য এটা যদি অন্য কোনো প্রকাশনা ছাপে, তাহলে সেখানে কিন্তু আলাদা একটা রয়্যালটি দাবি করেন। রয়্যালটি মানে গ্রন্থস্বত্ব দাবি করেন, যা আমাকে এই পরিমাণ পে করতে হবে। যেমন বাংলাদেশের জনপ্রিয় লেখক যাদের যদি একটু স্মরণ করার চেষ্টা করি, হুমায়ুন আহমেদের বই কিন্তু আমি চাইলেই ছাপতে পারছি না। এটা তার পারিবারিকভাবে যাদের কাছে সত্যটা দেওয়া আছে, মূলত তারাই কিন্তু পারবে। অনেকটা তাই, কারণ এই সুনামটা টোটালি তাদের অধিকার। হুমায়ুন আহমেদ নামে বাংলাদেশে অনেক লোক থাকতে পারে, কিন্তু হুমায়ুন আহমেদ বলতে আমরা যাকে চিনি, সেই হুমায়ুন আহমেদের বই চাইলে আপনি ছাপাতে পারছেন না। এরপর সাহিত্য সহ বিভিন্ন বিষয়গুলিতে যেহেতু কপিরাইটের মধ্যে কাজ করে থাকে, সেই বিষয়গুলি কাজ করে থাকবে। জনসম্মুখে সম্প্রচার করার জন্য অনুমতি দিবেন, এই জাতীয় রাইটগুলি উনি ভোগ করবেন। একই বিষয় সম্পর্কিত যদি চলচ্চিত্রের বিষয়গুলি হয়, তাহলে চলচ্চিত্রের বিষয়গুলি ভাড়া দেওয়া, মানে ফিল্ম যখন কোনো হল ছিল বাংলাদেশে খুব, আপনারা যদি মনে করতে পারেন, একই সঙ্গে অনেকগুলো হলে করা হচ্ছে, মানে কি প্রিন্ট ছিল একটা, কিন্তু কপি করার রাইট ছিল বলে এই অনেকগুলি করে বিভিন্ন সিনেমা হলকে দেওয়া হতো একটা শর্তে, একটা চুক্তির মাধ্যমে, যে তুমি অন্য কেউকে কপিটা দিবে না। আবার এমন এমন হলের মধ্যে এইরকম ভাবে তারা কাজ করতো যে তুমি হলটার মধ্যে 1 ঘন্টা আগে ছবি শুরু করবে, 1 ঘন্টা পর তোমার যে স্লটটা হবে, এই স্লটকে কয়েকটা খন্ডে ভাগ করে একটা করে স্লট শেষ হবে, ওকে দিয়ে দিবে, ওকে নিয়ে ওখানে চালাতে থাকবে। ওই এখানে স্লট শেষ করে পাশের সিনেমা হলতে ও আবার এই স্লটটা নিয়ে আসতে থাকবে, আবার একটা স্লট এখানে চলে যেতে থাকবে। ধারাবাহিকভাবে 2টা সিনেমা হলে 2 শিফটে 1 ঘন্টা আগে পরের মাধ্যমে কন্টিনিউ এই ছবিগুলো চালানো যাচ্ছিল। এখন যেহেতু হল ব্যবসাগুলো এরকম নাই, কাজে এরকম স্লট আকারের বিষয়গুলি আমাদের
চোখের সামনে ওইভাবে উঠে আসছে না। এই বিষয়গুলি কাজ করে থাকে। এরপর হচ্ছে মূলত আসলে কপিরাইটের বিষয়গুলি কি কি বিষয় মূলত কপিরাইটের বিষয়গুলি কাজ করে থাকে। কি কি বিষয় বলতে কপিরাইটার তো অনেকগুলো বিষয় কাজ করে থাকে। সে অনেকগুলো বিষয়, যেমন ব্যাপারটা হতে পারে সাহিত্য, নাট্য, তারপর হচ্ছে ফিল্ম, চলচ্চিত্র, শব্দ রেকর্ডিং, মৌলিক কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার যে প্রোগ্রামগুলি এগুলিও কপিরাইট করার জন্য বিশেষ ধরনের সতর্কতা অবলম্বন করা হয় এবং এর জন্য বিভিন্ন উচ্চ মানের জরিমানা গুনতে হয়েছে ওয়ার্ল্ড ফেমাস বিভিন্ন কোম্পানিকে আরেকজনটা কপি করার জন্য। আপনারা বিষয়গুলো জানেন যে একটা বিখ্যাত মোবাইল কোম্পানি আরেকটা মোবাইল কোম্পানি একটা অপারেটিং সিস্টেমের একটা ইনফরমেশনগুলি কপি করার কারণে তাকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে। এইরকমভাবে বিভিন্ন মৌলিক বিভিন্ন ধরনের সৃষ্টি বা সৃষ্টিকর্ম এই জাতীয় বিষয়গুলি কপিরাইটের বিষয়বস্তুর জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়ান এবং সেজন্যই কপিরাইট সর্বক্ষেত্রে আইনের একটা গুরুত্বপূর্ণ একটা অপরিহার্য হিসাবে সারা পৃথিবীতে প্রথম সারির দিকে চলে আসতে বাধ্য হয়। কারণ হচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে আমাদের কাছে যে বিষয়টা সহজভাবে আসার জন্য যে প্রশ্নগুলিকে আমরা আরো একটা প্রশ্নকে এর জন্য গুরুত্ব হিসেবে দেখছি, সে বিষয়টা হচ্ছে কপিরাইটের জন্য। আপনি যে কপিরাইট করতে চাইবেন যে আমারটা যেন অন্য কেউ উৎপাদন না করে, তার আগে কি করতে হবে আপনাকে? সহজ প্রশ্ন হচ্ছে কপিরাইটের জন্য আপনাকে কি কি শর্ত পূরণ করতে হচ্ছে। এই বিষয়টা যদি আমরা একটু ইকুইটি আইন, আমাদের চতুর্থ পত্রটা আছে, বিষয়টাকে যদি একটু নলেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে ওখানে কিন্তু ইকুইটি একটা কথা বলছিল। আপনাকে ক্লিন হ্যান্ডে আসতে হবে। মানে কি? আপনি স্বচ্ছ থাকবেন, আপনি সৎ থাকবেন, তাহলে আপনি অন্যের অসততাকে ধরতে পারবেন। কপিরাইটের কথাগুলি কিন্তু একই রকম বিষয়বস্তু। যে কপিরাইটটা, এটা কপিরাইট যেগুলি করা যায়, যে বিষয়গুলো আমরা বললাম সাহিত্য, নাট্য, চলচ্চিত্র, এই যে বিষয়গুলো আমরা একটু আগে আলোচনা করলাম, সেই রিলেটেড ম্যাটার হতে হবে এবং এগুলো একটা মৌলিক কর্ম হতে হবে। মৌলিক কর্ম মানে হচ্ছে ডুপ্লিকেট কপি টপি না, মানে একবার টোটালি একটা নিউ ক্রিয়েটিভিটি, এরকমটা যদি কিছু হয়ে থাকে, এটা বাংলাদেশে প্রথম প্রকাশিত হবে, অথবা কর্মটি যদি বাংলাদেশের বাইরে প্রকাশিত হয় সেক্ষেত্রে প্রকাশনার তারিখে প্রণেতা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। উনি বাইরে প্রকাশ করুক, এটাকে বাইরে ছড়িয়ে দিক বিশ্বব্যাপী, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে যতক্ষণ এটা ছড়িয়ে দিবেন ইন দি মিন টাইম ওই সময় তাকে বাংলাদেশের একটা স্থায়ী নাগরিক এবং বাসিন্দা হতে হবে। অপ্রকাশিত কর্মগুলির ক্ষেত্রে স্থাপত্য শিল্প ব্যতীত অন্যান্য কর্মগুলিকে বাংলাদেশে তাকে অবশ্যই নাগরিক হতে হচ্ছে। স্থাপত্য বিষয়গুলির ক্ষেত্রে স্থাপত্য যেহেতু একটা নকশা ডিজাইন কাজ করে, সেগুলির জন্য একটা কপিরাইটের বিষয় কাজ করতে পারে, নির্মাণ প্রক্রিয়া না। কারণ স্থাপত্য নির্মাণ করতে গেলে তো আমরা সবাই সিমেন্ট টিমেন্ট দিয়ে করছি, যে কোনো ধরনের বড় স্থাপনা, বড় ধরনের ভাস্কর্য, তাহলে উপাদানকে ধরা যাবে না। আপনি আপনার ক্রিয়েটিভিটিটা উপাদান দিয়ে আটকাতে পারবেন না, যে আমি সিমেন্ট দিয়ে করেছি আরেকজন সিমেন্ট দিয়ে করতে পারবে না, ওকে অন্য কিছু দিয়ে করতে হবে। সেই সুযোগটা পাচ্ছেন না, সেটা আপনাদের জন্য যাবে না। এখন আমরা দেখব এই যে কপিরাইট যে করবে, যে আমার একটা বই কপিরাইট করা হলো, এই কপিরাইটের আমি যে মালিক কপিরাইট করলাম, এই কপিরাইটের সিস্টেমটা কি? এই মেয়াদকালকে আমৃত্যু না, মানে অনন্তকাল চলবে, কিন্তু এখানে বলে দিচ্ছে অনন্তকাল চলার বিষয়ের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশনের কথা বলে দেওয়া আছে 24 থেকে 32 ধারায় কোন কোন কর্মের কপিরাইট কত বছরের জন্য থাকবে। 24 থেকে 32 যদি আমরা ডিটেল আলোচনা করি, তাহলে সাহিত্য, নাটক, শিল্পকর্ম এগুলির ক্ষেত্রে 60 বছর, বা মৃত্যুর পরে প্রকাশিত ব্যাপারগুলির ক্ষেত্রে তাই, চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে এগুলির ক্ষেত্রে 60 বছর, শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে যখন থেকে রেকর্ডিং হচ্ছে এটার জন্য 60 বছর, এটার জন্য কপিরাইট থাকবে। ফটোগ্রাফের জন্য 60 বছর থাকবে, কম্পিউটার প্রোগ্রামের জন্য 60 বছর থাকবে। বেনামে যদি আপনি কোনো লেখালেখি করেন, ছন্দ, নাটক, সাহিত্যের যে পার্টটা বেনামে লেখালেখি যদি আপনাদের মনে করতে পারেন, ভানু সিংহ ছিল কিন্তু রবীন্দ্রনাথের একটি টাইটেল। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের উপাধি নজরুলের ছিল সাহিত্যে, বিভিন্ন নামে, বিভিন্ন ছন্দে বিভিন্ন নামে বেনামে লিখতেন। এরকম বিষয়ে যদি কোনো লেখালেখি হয়ে থাকে, তাহলে ওই মূল ব্যক্তি যিনি বেনামে ছাপছেন ওনারটাও 60 বছর মেয়াদকাল থাকবে। আর যদি সরকারি পঞ্জিকা সহ বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষের কোনো বিষয় যদি হয়ে থাকে, তারও কপিরাইটের ম্যাটারটা 60 বছর থাকবে। এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের মেয়াদকাল। আপনি এক বাক্যে জেনে নেবেন কপিরাইটের মেয়াদকাল সবগুলির ক্ষেত্রে 60 বছর, এটাতে যাবেন। ব্যতিক্রমে যাওয়ার কোনো দরকার নাই, ব্যতিক্রম কোনো কিছু আয়ত্তে নেওয়ার দরকার নাই। আমি যা বলছি তা শুনে যাবেন, তা মনে রাখবেন, তা খাতায় লিখবেন। 17 বছর অভিজ্ঞতা থেকে বলছি, আবারও বলছি, পাশ করে যাবেন, সেকেন্ড ক্লাস আসতে পারেন, একটু যদি বুঝে লিখতে পারেন, একটু যদি গুছিয়ে, একটু ভূমিকার একটু প্যাটার্নে একটা প্যারা দিয়ে,
মাঝখানে বর্ণনাগুলি দিয়ে একটা পরিশেষে বলা যায়, উপসংহারে বলা যায়, এরকম যদি গুছিয়ে করতে পারেন সেকেন্ড ক্লাস কিন্তু। জি, সেজন্যই বলছি যে বিষয়গুলিকে বলছি এগুলো একটু সুন্দর করে একটু জেনে নেবেন। আমি যেভাবে বুঝালাম ওইভাবে একটু পড়ে নেবেন, একটু পড়ে নিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু রিভাইজ দিচ্ছেন, কয়েকটা দিন পরীক্ষার সামনে রিভাইজ দিবেন, এই প্রক্রিয়াটাকে ফলো করবেন। শোনার পর যে বিষয়টা ক্লিয়ার হলো, প্রশ্নের মধ্যে কয়েকবার রিভাইজ দিবেন, দেখবেন যে মাথায় চমৎকার করে গেঁথে গেছে। পরীক্ষার হলে যখন খাতায় লিখবেন আমার কথাগুলি কানে ভাসবে, দেখবেন লিখে ফেলছেন। কারণ শ্রবণ যন্ত্রটাও খুব সুন্দর কাজ করে। আপনারা অনেক বিজ্ঞ, অচিরে বিজ্ঞ হয়ে যাবেন বলে আশা করছি। আপনারা এটা বুঝেন ভালো। তাহলে কপিরাইটের যে জায়গাটায় যাচ্ছিলাম, আমরা যে বিষয়গুলি মেয়াদ সম্পর্কে বিষয়গুলি দেখলাম, আর কি কি হয় এটা তো আমরা জানলামই, যে সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, সাউন্ড রেকর্ডিং, কম্পিউটার প্রোগ্রাম, এগুলো হচ্ছে মূলত কপিরাইটের বিষয়। কারণ কম্পিউটার প্রোগ্রাম কিন্তু ওয়ার্ল্ডে খুব ব্যাপক প্রভাব ফেলবে এটা কপিরাইটের বিষয়গুলি, যাতে একজনের প্রোগ্রাম অন্য কেউ যেন কপি করতে না পারে। এগুলি কপিরাইটের জন্য একটা ভাইটাল জিনিস। মূলত আমরা এখন কপিরাইটের বিষয়গুলিকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বিভিন্ন মেয়াদ সংক্রান্ত বিষয়গুলি পড়লাম, কপিরাইটের বিভিন্ন সাইটগুলি নিয়ে আলোচনা করলাম। এরপর আমাদের সামনে যে বিষয়টা উঠে আসবে সেটা হচ্ছে কপিরাইট কি লঙ্ঘন হয় কিনা। কেউ যদি কপিরাইটের এই নিয়মকানুনগুলি লঙ্ঘন করে অন্য কোনো ধরনের উৎপাদন প্রক্রিয়ার সাথে চালান বা যে নিয়মগুলি আছে সেই শর্তগুলিকে যদি ভঙ্গ করেন, তাহলে তো অবশ্যই বলা হচ্ছে কপিরাইট লঙ্ঘন। এই বিষয়টাই ৭১ ধারা আলোচনা করা হয়েছে কপিরাইট লঙ্ঘন সম্পর্কে, যেখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কপিরাইটের মালিক বা রেজিস্ট্রার কর্তৃক অনুমতি ব্যতীত বা লাইসেন্স নিয়ে সেই লাইসেন্সের যে শর্তে উনি অনুমতি নিয়েছিলেন সেই লাইসেন্সের শর্ত যদি অনুসরণ না করেন, তাহলে সেটা কপিরাইট লঙ্ঘন হয়েছে বলে গণ্য হবে। এবং সেই কপিরাইটকে লঙ্ঘন করার জন্য এই আইনে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে দেওয়ানি প্রতিকারের জন্য এই বিষয়ে আলোচনা করা হয়েছে ৭৬ ধারায়, এবং ফৌজদারি প্রতিকার সম্পর্কে ৮২ থেকে ৮৭ ধারায় বলা হয়েছে। দেওয়ানি বিষয়গুলি মানে হচ্ছে জরিমানা, সেই বিষয়গুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসবে, ক্ষতিপূরণ আসবে, লভ্যাংশ আদায় করে নেবে দেওয়ানি, এর মাধ্যমে এই প্রতিকারগুলি নেবে। আবারও বলে দিচ্ছি, নিষেধাজ্ঞা পাবে, কাজটা যেন আপনি আর কপি উৎপাদন করতে না পারেন। ২, যা করেছেন লাভ নিয়েছেন, লভ্যাংশ দেন। ৩, লভ্যাংশ এখনো নেন নাই কিন্তু কাজগুলি করেছেন, নিষেধাজ্ঞাও দিচ্ছি না, কারণ কাজটা এখনো কাজে করেন নাই, বাস্তবে প্রয়োগ করেন নাই, আপনাকে ক্ষতিপূরণ গুনতে হচ্ছে। আর অন্যান্য ধরনের প্রতিকার যেটা আদালত যুগোপযোগী এবং বাস্তবসম্মত মনে করবেন সেটা দিবেন। এরপর হচ্ছে ফৌজদারি প্রতিকার। ক্রিমিনাল হিসেবে কি বলা হচ্ছে যে ৮২-৮৩ ধারা থেকে যে বিষয়গুলি বলা, যে কোথাও বলা হচ্ছে ৫০,০০০ থেকে ২ লক্ষ টাকা জরিমানা, ৬ মাস থেকে ৪ বছরের কারাদণ্ড। কোথাও বলা হচ্ছে এই বিষয়টা যদি পুনরাবৃত্তি করতে থাকেন তাহলে পরবর্তীতে আরও ওই অর্থের পরিমাণটা বেড়ে যেতে থাকবে। কম্পিউটার প্রোগ্রাম যদি লঙ্ঘন করেন ৬ মাস থেকে ৪ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এগুলি মানে হচ্ছে আপনি বিভিন্ন বিষয়গুলি দেখতে পেলেন, এই বিষয়টা ৬ মাস থেকে শুরু হচ্ছে এবং ৪ বছর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কোথাও ৬ মাস থেকে ৪ বছর দেখতে পাচ্ছি, আবার অন্যান্য ক্ষেত্রে আবার দেখা গেল ৬ মাস থেকে ৩ বছরও দেখতে পাচ্ছি। তাহলে ৬ মাস থেকে শুরু, সহজ বুদ্ধি হচ্ছে ৬ মাস থেকে শুরু, সর্বোচ্চ ৪ বছরের মধ্যে শেষ। আর জরিমানাটা গুনতে হচ্ছে ৫০,০০০ থেকে শুরু, একেবারে ৪ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। যদি প্রশ্নটার মধ্যে বুঝ উঠতে না পারেন, স্যার আমার তো ৮২ থেকে ৮৭ পর্যন্ত তো মাথায় থাকছে না, তাহলে এগুলি একটু মাথায় একটু খেয়াল করে নেবেন যে কপিরাইটের বিষয়টা যদি পুনরাবৃত্তি করে লিখবেন যে কপিরাইট করলে তার জন্য এই লঙ্ঘন করুক অথবা পুনঃউৎপাদন করুক, নিয়ম ভঙ্গ করে আরও ধরনের উৎপাদন চালু রাখুক, যাই করুক এর পানিশমেন্ট হবে। বিভিন্ন ধারায় বলা হয়েছে যার সীমারেখা হচ্ছে ৬ মাস থেকে ৪ বছর। আর টাকার কথাটা কি বলে দিবেন, ৫০,০০০ টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত। একবারে যদি বলে দেন, ভেঙে আর বলতে না পারলে বলে দিলেন যে এরকম বিভিন্ন মেয়াদে এর কম বেশি আছে, কোথাও ৬ মাস থেকে ২ বছর, কোথাও ৬ মাস থেকে ৩ বছর, কোথাও ৬ মাস থেকে ৪ বছর, আর কোথাও ৫০,০০০ থেকে ২ লাখ, কোথাও ৫০,০০০ থেকে ৩ লাখ, ৪ লাখ, এরকম আছে। তাহলে কিন্তু একটা কাঠামোতে চলে আসতে পারলেন যে বাউন্ডারিটা তাহলে শুরু করছি কোথা থেকে, কারাদণ্ডের ক্ষেত্রে ৬ মাস থেকে ৪ বছর, টাকাটা শুরু করছি কোথা থেকে, ৫০,০০০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত। এই কনসেপ্টের উপর দিয়ে বিষয়গুলি একটু বুঝিয়ে সুঝিয়ে সুন্দর করে উপস্থাপন করে দিবেন, আপনাদের লক্ষ্যে পূরণ করে দিতে পারবেন। এই বিষয়গুলি তাহলে কপিরাইট সম্পর্কে আজকে আলোচনা করলাম। ভিডিওটা অন্যদের শেয়ার করে দিবেন, কারণ অনেক ভাই বোনদের আমি নক করতে পারছি না, কাছাকাছি পাচ্ছি না, সময় পাচ্ছি না, আপনারা হচ্ছেন তাদের জন্য মাধ্যম। আশা করি বক্তব্য শ্রবণ করার জন্য আপনারা যথেষ্ট ধৈর্য ধরেছেন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।